একটা মাত্র দল, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে 2006 সালের 28 অক্টোবর। ওখান থেকেই ফ্যাসিজমের জন্ম। ক্ষমতায় না এসেই তারা কি করবে ক্ষমতায় আসলে সেদিন অগ্রিম জাতিকে জানিয়ে দিয়েছিল। সারা দেশে 2 দিনে 54 জন মানুষ, শুধু জামাতে ইসলামী না, বিএনপিরও সেই সময় নির্মমভাবে তাদেরকে খুন করা হয়েছে। যদি আমরা সবাই সবকিছু মানি, তাহলে যে মানার ভিত্তিতে আমরা 12 ফেব্রুয়ারির 2টো নির্বাচন করলাম, এর আগে তো আমরা কেউ বলি নাই যে আমরা সংসদ নির্বাচন মানি না অথবা আমরা গণভোট মানি না। মাননীয় বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমান, ঢাকা 15। আপনার সময় 20 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে একটু কৈফিয়ত না দিয়ে পারছি না। আমাদের সরকারি দলীয় সম্মানিত সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রাখার সময় কিছু বিষয় আমাদের দিকে ইঙ্গিত করেছেন, যেটার জন্য আমরা উপযুক্ত নই এবং দায়ী নই বলে মনে করি। একজন মাননীয় সদস্য বলেছেন, মব কালচার সৃষ্টি করার অতীত ইতিহাস আমাদের আছে এবং এখনো করতে চাই। যদি এটা আমি শুনে থাকি আর এটাই সঠিক তিনি বলে থাকেন, আমি বেদনার সাথে তার তীব্র প্রতিবাদ করছি। যেই দলটির উপর ইতিহাসের সবচেয়ে জঘন্য অত্যাচার করা হয়েছে, ফ্যাসিস্ট আমলে মব করে, রাস্তায় আদালত বসিয়ে, যে দলের এক এক করে শীর্ষ 11 জন নেতাকে ঠান্ডা মাথায় জুডিশিয়াল কিলিংয়ের শিকারে পরিণত করা হয়েছে, যে দলের হাজারো কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে ঠেলে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। একটা মাত্র দল, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য, ডাইভার্ট করার জন্য এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই দলের উপর যদি এই ধরনের অপবাদ দেওয়া হয়, তা হবে এই সংসদের জন্য একটা লজ্জার ব্যাপার। মাননীয় স্পিকার, আমার 3 মিনিট চলে গেছে, আপনার দিকে খেয়াল করতে 3 সেকেন্ড, এই টাইম পাবো ইনশাল্লাহ। এখানে আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি, আমাদের কেউ কখনো এই কথা বলে নাই। আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি, যাতে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়, ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ আমরা পাই, সমাজ পাই, শাসন পাই। সেই জন্য আমরা কথা বলেছি। বরঞ্চ যারা বলেছেন তাদের অনেকেই দফায় দফায় কথাগুলো বলেছেন। একজন সম্মানিত সদস্য আজকেও বলেছেন, আমরা কিন্তু কখনো বলিনি আমরা সংবিধান বিরোধী নই। সংবিধানের ওই জায়গাগুলো আমরা চাই না যেই জায়গা গত 54 বছরে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে দফায় দফায়। ওই জায়গাগুলোর সংস্কার চাই আমরা। এরপরে বলা হচ্ছে আমরা জুলাই সনদের, মনে হচ্ছে যে আমরা মুখোমুখি হয়ে যাচ্ছি। জুলাই সনদ গণ অভ্যুত্থানের অংশ, হৃদয় কলিজার একটা অংশ। আমরা এটার বিরুদ্ধে যাব কেন? আমাদের বক্তব্য, আখতার হোসেন চমৎকারভাবে বলেছেন, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা অর্ডার মানি, আমরা অভ্যুত্থানের বাস্তবতা মানি, আমরা গণভোট মানি, আমরা গণভোটের মাধ্যমে যে সংস্কার পরিষদ হওয়ার কথা তা মানি, আমরা প্রয়োজন ক্ষেত্রে সংবিধানের সংশোধন মানি, আমরা জুলাই সনদ সুন্দরভাবে বাস্তবায়নের বিষয়টা মানি। এই কোনো জায়গায় অমান্যের কোনো জায়গা আমাদের পক্ষ থেকে নেই। এখন যদি আমরা সবাই সবকিছু মানি, তাহলে যে মানার ভিত্তিতে আমরা 12 ফেব্রুয়ারির 2টো নির্বাচন করলাম, এর আগে তো আমরা কেউ বলি নাই যে আমরা সংসদ নির্বাচন মানি না
অথবা আমরা গণভোট মানি না। এখানে যারা আজকে আমরা আছি এই সংসদের ভিতরে, মহান সংসদে, তারা সকলেই গণভোট এবং গণভোটের হার পক্ষে কথা বলেছি। এখন আজকে আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানতে চেয়েছিলাম যে সমস্ত অধ্যাদেশ এখানে আমাদের বৈধতা দেওয়ার জন্য, আইনগত রূপ দেওয়ার জন্য এসেছে, এ আলোচনা সেইটা কিনা। প্রথমে মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন না এটা সেইটা না, পরে বলেছেন না এটা এইটাই। এরপরে আমরা আসলে সামনে পর্যাপ্ত কোনো কাগজ পাইলাম না, আমরা কোনো মত দিতে পারলাম না। এখন যে ব্যাপারে আমরা কোনো কাগজপত্র পাইলাম না, মত দিতে পারলাম না, এই সিদ্ধান্তগুলোর হাসর কি হবে আমি বুঝতে পারছি না। আমরা তো পার্টিসিপেটই করতে পারলাম না। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন, 47-এর পাকিস্তান আন্দোলন, এই সবগুলো একটা আটটার সম্পূরক। এই পর্যায়ে আমরা এসেছি, কোনোটাকে অমান্য করে আসতে পারবো না। আমরা শুধু 2009 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আমরা নির্যাতিত বা মজলুম ছিলাম না, বরঞ্চ প্রথম আঘাতটা শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। ওখান থেকেই ফ্যাসিজমের জন্ম। ক্ষমতায় না এসেই তারা কি করবে ক্ষমতায় আসলে, সেদিন অগ্রিম জাতিকে জানিয়ে দিয়েছিল। সারা দেশে 2 দিনে 54 জন মানুষ, শুধু জামাতে ইসলামী না, বিএনপিরও সেই সময় নির্মমভাবে তাদেরকে খুন করা হয়েছে। পল্টন মোড়ে 6 জনকে সাপের মতো পিটিয়ে হত্যাই শুধু করা হয় নাই, তাদের লাশের উপর উঠে নর্তন কুর্দন করা হয়েছে। গোটা বিশ্ববাসী স্তম্ভিত হয়েছিল, হতবাক হয়েছিল সেদিনকার দৃশ্য দেখে। এরই ধারাবাহিকতায় এই সংসদে আমি আগেও বলেছি যে এখানে আমরা সবাই মজলুম, বিভিন্নভাবে মজলুম। মজলুমের বাইরে এখানে কোনো সংসদ সদস্য আছেন আমি বিশ্বাস করি না। এটা মজলুমের মিলন মেলা। আসলে এই জায়গায় আমরা চাচ্ছি আগামীর একটা বাংলাদেশ এমন হোক যেই বাংলাদেশে আর কোনো আইন এবং সংবিধানের দোহাই দিয়ে কোনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। ফ্যাসিবাদের দাফন করতে চাই আমরা। এই জন্যই আমরা বলি যে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এই নতুন বাংলাদেশের মানে এই না যে এর ভৌগোলিক সীমারেখা বদলে যাবে, এর ফ্ল্যাগ বদলে যাবে, এর সব কিছু বদলে যাবে। নো, যে সমস্ত আইন, সংবিধানের যে সমস্ত সুযোগগুলা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, আমরা ওগুলা ফেলে দিয়ে নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একজন গ্রামের প্রান্তিক যারা আছে, তৃণমূলের মানুষ আছে, গরিব দুঃখী থেকে শুরু করে একেবারে রাষ্ট্রপতি ভবনে যিনি থাকবেন, তাদের কেউ কোনো বৈষম্যের শিকার হবে না। তারা সবাই সাম্যের ভিত্তিতে তাদের ন্যায্য পাওনাটা পাবেন নাগরিক হিসাবে। আবার কোনো পদ পদবি, দলীয় পরিচয়, ক্ষমতার গরম কোনো কিছুর বলেই কোনো অপরাধ করেও যেন কেউ পার না পায়, সেই বাংলাদেশটা আমরা চাই। এই বাংলাদেশ গঠনের জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এটা নিয়ে যে কমিটি হয়েছে তারা বিস্তারিত আলাপ আলোচনা করেছেন। আমরা আবারও দাবি করছি তার পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের সামনে আসুক। আমরা সেই রিপোর্টটি দেখে এখন থেকে বাকি যে বিলগুলো আসবে আইন আকারে বৈধতা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে সেগুলোতে অংশগ্রহণ করতে চাই এবং সরকারি দল বিরোধী দল মিলে আমরা আইনের একটা সুষ্ঠু কাঠামো গড়ে তুলতে চাই। আমরা এর বাইরে যেতে চাই না। এখানে আমাদের কোনো এইটা নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, প্রতিযোগিতা নাই, বরঞ্চ এখানে সহযোগিতা থাকা দরকার। আমরা সেই সহযোগিতার মানসিকতা থেকেই প্রত্যেকটা আলোচনায় আমরা নিবিড়ভাবে, আন্তরিকভাবে, সজ্ঞানে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা আশা করি আপনার মাধ্যমে এটা পাব। আমরা এই বাংলাদেশ অনেক দুঃখী মানুষের। মাননীয় আইনমন্ত্রী তিনি যথার্থই বলেছেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে
আমি মামলার সঠিক সংখ্যা বলতে পারবো না, তবে হিউজ মামলা দেওয়া হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি বলবো শুধু বিএনপি না, সেই সময় বিরোধী দলে যারাই ছিলেন, যতগুলা দল ছিল, সবাই কিন্তু নির্যাতিত হয়েছে। এবং আমাদের বিরুদ্ধেও হাওয়াই মামলা কম দেওয়া হয় নাই। নেত্রকোনায় একটা বাড়িতে বাপ বেটা বসে ভাত খাচ্ছিল, তাদেরকে ধরে এনে বলেছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেডেশন মামলা তাদের বিরুদ্ধে দিয়েছে। এটা শুধু আমাদের বিরুদ্ধে না, এটা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও দেওয়া হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে আপনারা মাঝে মাঝে সরকারের হয়তো বা কিছু পারমিশন পেয়েছেন, সরকারি দল এখন যারা আছেন, আমাদেরকে তো কোনো পারমিশনই দিত না। জীবনের ঝুঁকি নিয়ে যা নিয়ে পেরেছি আমরা রাস্তায় নেমেছি, অন্যায়ের অপকর্মের আমরা প্রতিবাদ করেছি, জুলুমের প্রতিবাদ করেছি। আমরা যখন এই ধরনের কোনো কর্মসূচিতে নামতাম, আমরা ধরে নিতাম যে আজকে আরো 2-4টা মামলা হবে, আজকে আরো কিছু লোক আমাদের চলে যাবে ওদের হাতে এবং তাদের উপর বর্বর আক্রমণ চালানো হবে। সেটা হয়েছে। আমি এই জন্য শুধু রাজনৈতিক দল না, আলেম ওলামা থেকে শুরু করে দেশের সিভিল সোসাইটি, সাংবাদিক, দেশি বিদেশি, প্রবাসী, যারাই আন্দোলনে অবদান রেখেছে, আমি মনে করি কোনো না কোনো ক্ষেত্রে তারাও নির্যাতিত হয়েছে। আমরা জানি এরকম একজন সাংবাদিকের কথা, তিনি আমেরিকায় থাকেন, করক সরোয়ার। তিনি সেই সময় সরকারের অপকর্মের দলিল তুলে ধরতেন, ঝাল মিটিয়ে তার বোনটাকে ধরে নিয়ে তার উপর অমানসিক নির্যাতন করেছে। আমার যদ্দূর তার নামটা মনে পড়ে, ডাক নাম ছিল রাখা। এরকম দেখা গেছে বিদেশে বসে তার ন্যায্য মত প্রকাশের অপরাধে দেশে থাকা তার আত্মীয় স্বজনের উপর তারা চরম জুলুম করেছে। আমি বলবো যে মুষ্টিমেয় একটি পরিবার, একটি গোষ্ঠী ছাড়া গোটা বাংলাদেশ সেদিন ছিল মজলুম। আর কারাগার 64 জেলায়, শুধু 64টা না, আর কাশেমপুরে আরো বাড়তি 4টা না, বরঞ্চ সারা বাংলাদেশটাই ছিল একটা কারাগার। কোনো সময় জেলের ভিতরে দীর্ঘ সময় থেকেছি, বছর 2 বছর। এখানে অনেক সংসদ সদস্যবৃন্দ আমরা একসাথে ছিলাম। সেই সময় দেশের বিষয় আশয় নিয়ে চিন্তা করতাম, নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করতাম। ওই সময়টা আমাদের মাঝে কোনো বিরোধ ছিল না, কোনো ডিভিশন ছিল না, আমরা সবাই ছিলাম, আমাদের অবস্থান ছিল বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশী। কিন্তু আশ্চর্য, এরপরের অধ্যায় দেখি এখন বদলে গেছে। আমরা এক একজনকে ঠেলে বিনা টিকিটে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিই। টিকিট ছাড়া যাবে কেমনে? টিকিট নাই, ভিসা নাই, চলে যাও অমুক দেশে। আসলে এই ধরনের তৎপরতা আমি করলে ওইটা অন্যায়, অন্য কেউ করলে ওইটা অন্যায়। আমি এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সবই যদি অন্য দেশের দালাল হয়ে যায়, তাহলে এই দেশের নাগরিক হবে কে? আসুন ওই পথ আর দুষাদিশি রাশারাশি ছেড়ে আমরা সবাই এই দেশের হই, জনগণ হই, দেশপ্রেমিক হই। আমি বিশ্বাস করি সকলের অন্তরে দেশপ্রেম আছে। এই অপচর্চাটা বন্ধ হওয়া উচিত। বাংলাদেশ প্রত্যাশার বাংলাদেশ, যুব সমাজের বাংলাদেশ, মা বোনদের জন্য, নারী সমাজের জন্য একটা নিরাপদ বাংলাদেশ, শিশুদের জন্য বেড়ে ওঠার নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে চাই। এই দেশটা যদি গড়তে হয়, তাহলে আমরা আবারও অনুরোধ করব, যে গণভোটটায় আমরা সবাই রাজি ছিলাম, হা বলতে আমরা সবাই মিলে এখানে ক্যাম্পেইন করেছি, আসুন কোনো বিতর্ক ছাড়া এই গণভোটটা আমরা মেনে নিই। ওই গণভোটের ডিরেকশন অনুযায়ী আমরা যে সংস্কার পরিষদটা গঠন করার কথা, সংবিধান আইন মানুষের জন্যে, আমরা স্বীকার করেছি সবাই, সব কিছু আইন মেনে আজকের এই জাতীয় সংসদ গঠিত হয়নি, এই পর্যায়ে আমরা এসে উপনীত হইনি। আমরা আইনের কম্প্রোমাইজ করেই এখানে এসেছি, এবং কম্প্রোমাইজ করেছি আমরা দেশ এবং জনগণের স্বার্থে। যদিও সময়সীমা চলে গেছে, আমরা যদি মাইন্ড ওপেন থাকি, তাহলে আমরা মনে করি এখন রাস্তা বের করা সম্ভব, এবং সেই রাস্তা বের করে আমরা এগিয়ে যাই। যতটুকু সংস্কার হওয়ার সংস্কার হবে, যেখানে সংশোধন হওয়ার সংশোধন হবে। আমরা সংশোধন বিরোধী নই, আবারও একেবারে স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি। এবং সংবিধান সংশোধনের কাজটা এবং আইন রচনার কাজটাই তো আমাদের কাজ। এই কাজে আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন। এটি একটি রুটিন কাজ, এটা আসবে। এটার জন্য আলাদা নোটিশ
এবং প্রস্তাব আনার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। আর যে প্রস্তাবটা এখানে আলোচিত হচ্ছে, এখনো আমরা জানতে পারলাম না অনুরূপ আরেকটা প্রস্তাব 30 তারিখ যেটা উত্থাপিত হয়েছিল মার্চ মাসের, সেটা আর কি হলো। সেটা যদি কোনো কিছু না হয়ে থাকে, তাহলে পেন্ডিং একটা বিষয়ে প্রস্তাব থাকা অবস্থায় আরেকটা মুলতবি প্রস্তাব আসতে পারে কিনা, আমি এই কার্যপ্রণালী বিধি পড়ে এটা বুঝতে পারি নাই। যেহেতু আমি নবীন সদস্য, আমাকে একটু বুঝাই দিলে আমি খুশি হব। আদৌ এই ধরনের কোনো সুযোগ আছে কিনা, যদি না থাকে তাহলে এই প্রস্তাব এখানে আলোচনার কোনো দাবি রাখে না। আলোচনা হয়ে গেছে, আমরা এটা ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আলটিমেটলি আমি অনুরোধ করব, আমি বিশ্বাস করি এটার কোনো সুযোগ নাই, এটা যেন কগনিজেন্সে নেওয়া না হয়। মাননীয় স্পিকার, সময় আপনার হাতে কিছু বাছাইয়া দিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা এইমাত্র আজকে আমাদের এমপি সাহেবের বাসা থেকে ফিরলাম। আগামী উপজেলা নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী করব। আমার এই সমস্ত মা বোনদেরকে নিয়ে ভাইয়ের কাছে গিয়েছিলাম এবং ভাই বলিছে সবাইকে মিষ্টিমুখ করাই দিতে। কি বলিছে তো? সবাই খুশি। আমাকে একটাই দাবি। কি দাবি? খুশি। তোমাকে দাবি কি? ঠিক আছে, সবাই কিন্তু আমার চাচ্ছে, আপনারা চাইবেন। ঠিক আছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, গতবার নির্বাচিত হয়ে আমি আমার দেওয়া ওয়াদা পালন করতে পারি নাই, তাই আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। তবে এইবার যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের সব অভাব অভিযোগ পূরণ করে দেব, আপনাদের ভাঙা ঘর সব দালান করে দেব। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। মিথ্যা যাহার কাছে যেন অতি স্বাভাবিক, সেই তো মুনাফিক। শোনো, সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক। শোনো, সেই তো মুনাফিক। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। মিথ্যা যাহার কাছে যেন অতি স্বাভাবিক, সেই তো মুনাফিক। শোনো, সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক। শোনো, সেই তো মুনাফিক। কেউ কখনো যতন করে রাখলে আমানত, খুব সাধারণ তারই কাছে করে খেয়ানত। কেউ কখনো যতন করে রাখলে আমানত, খুব সাধারণ তারই কাছে করে খেয়ানত। মিথ্যা ঘিরে থাকে যাহার কথার চতুর্দিক, সেই তো মুনাফিক। শোনো, সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক। শোনো, সেই তো মুনাফিক। কথার খেলাপ হয় যে তাহার কেবল বাড়ি বাড়ি, মিথ্যা এবং বড় খেলাপি নিত্য ব্যবহারে। কথার খেলাপ হয় যে তাহার কেবল বাড়ি বাড়ি, মিথ্যা এবং বড় খেলাপি নিত্য ব্যবহারে। ওয়াদা করে ভঙ্গ করা স্বভাব বড়ই তার, কাজের সাথে মিল থাকে না মুখের ব্যবহার। ওয়াদা করে ভঙ্গ করা স্বভাব বড়ই তার, কাজের সাথে মিল থাকে না মুখের ব্যবহার। কথা রাখার ব্যাপারে যে নয়কো আন্তরিক, সেই তো মুনাফিক। শোনো, সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক। শোনো, সেই তো মুনাফিক। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। মিথ্যা যাহার কাছে যেন অতি স্বাভাবিক, সেই তো মুনাফিক। শোনো, সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক। শোনো, সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক। শোনো, সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক। শোনো, সেই তো মুনাফিক। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না।
ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না, মিথ্যা যাহার কাছে যেন অতি স্বাভাবিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক। বাংলাদেশের জনগণের এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। ৭১-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা ২৪-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। চতুর্থ তফসিলে আসবে সেই কথা জুলাই ঘোষণাপত্র আমরা বলেছি, জুলাই জাতীয় সনদও বলেছি। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিরোধী দল এটা চায়, এটা কিন্তু ৭২-এর সংবিধানে ছিল না মাননীয় স্পিকার। আমরা এটা চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইটা সংবিধানে গ্রহণ করেছিল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। মাননীয় সংসদ নেতা সর্বশেষে বক্তব্য রাখবেন কিনা সেটা তার প্রিরোগেটিভ, কেউ ডিকটেট করতে পারে না, এটাই বিধি। মাননীয় স্পিকার, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সময় ৪০ মিনিট। আমি কেন বলছি, আমি বলবো ৪০ মিনিটে শেষ করবেন। জি মাননীয় স্পিকার, আপনি দয়া করলে আরো বাড়িয়ে দিতে পারেন। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিরোধী দল এটা চায়, এটা কিন্তু ৭২-এর সংবিধানে ছিল না মাননীয় স্পিকার। আমরা এটা চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইটা সংবিধানে গ্রহণ করেছিল। মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই সংবিধানের মূলনীতি হইবে। আমরা এটা চাই। বিরোধী দল চায় কিনা জানি না। এটা পঞ্চম সংশোধনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের মূলনীতি এবং আর্টিকেল 8-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে গ্রহণ করেছিলেন। এই দুই জায়গা থেকেই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার নির্মূল করে দিয়েছে। আমরা এটা পুনর্বহাল চাই। এগুলো ঐকমত্য কমিশনের এই গঠিত জুলাই সনদে থাকতে পারত। কোন কোন রাজনৈতিক দলের আপত্তি ছিল, তারা রাখেন। এই জন্যেই আমি আমার পরের বক্তব্য বলবো, এখানে আসছি বিরোধী দল সংস্কার চায়, সংবিধানের সংশোধনী চায় না। পুনর্লিখিত সংবিধান কেউ কেউ চেয়েছিল, যারা বিদেশ থেকে আমদানি হয়েছিল বিভিন্ন সংস্কার প্রস্তাব সহকারে। আমরা বলেছিলাম রিরাইটিং অফ কনস্টিটিউশন, নিউ কনস্টিটিউশন, গণপরিষদ, এগুলো একই কথা। যে সংবিধান আমরা যা কিছুই সংশোধনী চাই, গ্রহণ করতে চাই, সেটা আমরা সংশোধনীতে আনি। তাল দপ করিয়া পড়িল নাকি পড়িয়া দপ করিল, এক কথাই তো মাননীয় স্পিকার। সংশোধনীতে আমরা চাই। এখন প্রস্তাবনার মধ্যে অনেকে প্রস্তাব করেছিলেন সংবিধানের প্রস্তাবনায় যে ৭১ এবং ২৪-কে বরাবর করে আমরা প্রস্তাবনায় নিয়ে আসি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। ৭১-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা ২৪-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। চতুর্থ তফসিলে আসবে সেই কথা জুলাই ঘোষণাপত্র আমরা বলেছি, জুলাই জাতীয় সনদও বলেছি। অঙ্গীকার নামায় দেখেন আপনি, শেষের পৃষ্ঠায় আছে এই জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার মধ্যে আছে। যাই হোক, এখন ৭১ এবং ৭২-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো মাননীয় স্পিকার। ৭১ এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। ৭২-এর সংবিধান কেন ভালো লাগে না মাননীয় স্পিকার? আমি আজকে যারা বক্তা আছেন তারা দেখলাম যে কেউ আইন কানুনের মধ্যে নাই, সেজন্য আমিও আর থাকার চেষ্টা করছি না। ৭২-এর সংবিধান কেন ভালো লাগে না?
তফসিল 1-এর মধ্যে যে সমস্ত অর্ডারগুলোকে বৈধতা দেয়া হয়েছে তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দি কোলাবোরেটরস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার নম্বর 8, 1972, যার মাধ্যমে এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের বিচার করা হয়েছিল মাননীয় স্পিকার। যাই হোক, আমি এগুলো বলতে চাই না। যারা আদেশ নিয়ে কথা বলছেন, বলে যে আদেশও তো আইন, আমি কখনো স্বীকার করেছি আদেশ আইন না, সেই আদেশও তো আইন, বললাম তো এই আদেশও আইন। 151-এ যে সমস্ত অর্ডারকে রিপিল করা হয়েছে সেগুলো বাদে, সেগুলো আগে আইন ছিল। তারপরে যেগুলো কন্টেইন করা হয়েছে তফসিল 1-এ, সেগুলোর সিরিয়াল বাই বললাম প্রায় 27টার মতো আছে। 3 নম্বরের কথা তো বললামই। যে সমস্ত অর্ডার 4র্থ তফসিলের 3, 3-এর 2, 3-এর 2, 3-এর 3 এই মতো করা হয়েছে বৈধ, কিন্তু সেই অর্ডার আর করার ইখতিয়ার নাই। 7ই এপ্রিল 1973-এর পরে প্রথম জাতীয় সংসদের প্রথম বৈঠকের পরে তবে অ্যামেন্ডমেন্ট করার সুযোগ দেওয়া হয়েছিল 2 বছর, যাতে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়। এই অর্ডারের আলাপ তো শেষ। সেই বক্তৃতা গতবারে দেওয়ার পরে আমি মনে করেছিলাম জাতির সামনে পরিষ্কার, বিরোধী দলীয় নেতৃবৃন্দের কাছে পরিষ্কার হবে যে এই লেজিসলেটিভ ফ্রড, যেটা কালারেবল অর্ডার, সেটা নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক হবে না। যেটা রাষ্ট্রপতি করেছেন জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ 2025, এটা নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক উঠবে না মনে করেছিলাম। সবাই স্বাক্ষর করেছে মাননীয় স্পিকার, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে। তবে এনসিপি নির্বাচনের পরে করেছে, বাকিরা আগে করেছে। মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সংক্রান্ত যে অনুচ্ছেদ 15 সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হলো, আজকে এখানে অনেকে বক্তব্য দিলেন যে তাহলে তো ছবি টানাতে হয়। ছবি না টানানোর জন্যই তো এই সংশোধনীগুলো গ্রহণ করার জন্য বলছি। রাষ্ট্র পরিচালনা মূলনীতি হিসেবে যেটা বললাম, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস, ঐক্যমত্য হয়েছিল, লেখা হয় নাই সনদে। তারপরে এই 15th অ্যামেন্ডমেন্টের মানে স্পিকার 55টা দফা, ব্যারিস্টার বন্ধুরা পড়তে পারে, 55টা দফার মধ্যে এই 6 দফা নাই। আরেকটা নিশ্চিত করা হয়েছে নিরীহ আইন, এটা পরিবেশ সংক্রান্ত দফা। বাকি রইল, বাকি 55টার মধ্যে বাকিগুলার কি হবে? হাইকোর্ট বলে দিল এগুলা পার্লামেন্টের ব্যাপার, পার্লামেন্ট ডিসাইড করবে এই সব পলিটিক্যাল ইস্যুস। দেখেন ভার্ডিক্টে লেখা আছে কিনা। এই সেই পার্লামেন্ট যেখানে 15 সংশোধনের বাকি ইস্যুগুলোকে আমরা নাই করে দেব। কারণ যিনি রিড করেছিলেন তিনি চেয়েছেন পূর্ণাঙ্গ 15 সংশোধনী বাতিল করা হোক। হাইকোর্ট 6টা ভার্ডিক্ট দিয়েছে, 6টা বাতিল করেছে, একটা রিইনস্টেট করেছে নিরীহ আইন। বাকিগুলোর ব্যাপারে পার্লামেন্ট বলেছে যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন্স টু বি ডিসাইডেড বাই দি নেক্সট পার্লামেন্ট। দিস ইজ দি নেক্সট পার্লামেন্ট টু ডিসাইড। আসি এখন জুলাই জাতীয় সনদ, অর্থাৎ জনপ্রত্যাশিত সংস্কার প্রস্তাবে আর কি কি অন্তর্ভুক্ত হতে পারত। কেবল প্রস্তাবনার কথাটা বলেছি, বাকিগুলো এখন বলবো। আর জুলাই জাতীয় সনদে যা কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা নিয়ে তো একটু বড় কথা বলবোই। আর রাজনৈতিক সমঝোতা হওয়ার পরেও শেষ মুহূর্তে যে সংস্কার ঐক্যমত্য কমিশন যা কিছু বাদ দিয়েছে সেই কথা এখন একটু বলি। প্রস্তাবনার মধ্যে যা কিছু বাদ দিয়েছে সেটা তো বললাম। রাষ্ট্র পরিচালনা মূলনীতি হিসেবে যেটা বললাম, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস, ঐক্যমত্য হয়েছিল, লেখা হয় নাই সনদে। তারপরে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সংক্রান্ত যে অনুচ্ছেদ 15 সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হলো, আজকে এখানে অনেকে বক্তব্য দিলেন যে তাহলে তো ছবি টানাতে হয়। ছবি না টানানোর জন্যই তো এই সংশোধনীগুলো গ্রহণ করার জন্য বলছি। সম্মত হয়েছিলাম আমরা, ঐক্যমত্য হয়েছিল বিরোধী এবং আমরা সবাই মিলে যারা আলোচনা করেছি। 33টা দল ছিল ওখানে। চিঠিও দেয়া হলো আমাদেরকে যে আপনারা এই দফা চান কিনা। আমরা বললাম সংস্কার প্রস্তাবের পক্ষে, আলোচনায় তো আমরা একমত হয়েছিলাম, আবার চিঠি কেন? সেই চিঠি সই করে আবার তাদেরকে দিয়েছি, হ্যাঁ একমত, কিন্তু সনদ অন্তর্ভুক্ত করা হলো না মাননীয় স্পিকার। আর একটা সম্মত হয়েছিলাম তফসিল 15 সংশোধনের মাধ্যমে সংবিধানে 3টা তফসিল সংযুক্ত করা হয়েছে, 5ম, 6ষ্ঠ এবং 7ম। যে এইখানে একজন ভদ্রলোক নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে এখানে একটা দেয়া হলো, আমি নাম নিতে চাই না। হলো তফসিল,
বলা হলো একজন 7ই মার্চের ভাষণ দিয়েছে, সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো, রচনা, লিটারেচার আর্কাইভে থাকতে পারতো, সংবিধানে নিয়ে আসলো। তারপর ওই স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে স্বাধীনতার ঘোষণাপত্রের 5ম অথবা 6ষ্ঠ প্যারাতে বলেছিলেন যে মরহুম শেখ মুজিবুর রহমান, ওখানে মরহুম লেখা নাই, যে যথাযথভাবে ঢাকায় স্বাধীনতার ঘোষণা করেছেন। ইতিহাস কি তা বলে? বলে না। সারা বিশ্ব স্বীকৃত যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26 তারিখে অর্থাৎ 25 তারিখের দিনগত রাতের 26 তারিখের প্রথম প্রহরে যেটা উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপরে 27 তারিখ, সেই জন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। তারপরে 27 তারিখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসেবে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরে সংশোধিতভাবে অন বিহাফ অব দি ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পক্ষে ঘোষণা করেন। এটা ইতিহাস, আমরা অস্বীকার করি না। কিন্তু 26 তারিখে স্বাধীনতার ঘোষণাপত্রে তিনি ঘোষণা দিয়েছেন বলে যেটা লেখা হলো, অস্বীকার করি না মাননীয় স্পিকার, কারণ এটা একটা ন্যাশনাল আর্কাইভের দলিল। কিন্তু জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য আর একটা যে তফসিল ঘোষণা করে তথাকথিত একটা তফসিলের নামে যে লেখা হলো যিনি এত তারিখে ঘোষণা দিয়েছেন বেতারের মধ্যে, সেটা তো কোনো গবেষণায় আসে না। সেই জন্য 5, 6 এবং 7 এই 3টা তফসিল বিলুপ্তির জন্য এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল। আর না হলে এখানে সবাই সাক্ষী দিতে পারেন, আমরা একমত হয়েছিলাম। কিন্তু যেদিন স্বাক্ষর করব সেদিন দেখা গেল নাই একটা তফসিল, 7ম তফসিলটা নাই। জুলাই ঘোষণাপত্রের সনদে সবাই স্বাক্ষর করেছে, মাননীয় স্পিকার, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে। তবে এনসিপি নির্বাচনের পরে করেছে, বাকিরা আগে করেছে। স্বাক্ষর তো করেছেন, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অবশ্যই নোট অফ ডিসেন্টগুলো দেখে শুনেই করেছেন। সুতরাং এখানে এগুলো নিয়ে অস্বীকার করার তো কিছু নাই। এখন নোট অফ ডিসেন্টের ভাষা কি হবে সেটা নিয়েই তো হয়েছে। এই যে আমাদের ইশতেহার, একটা ইশতেহারের কপি আনছিলাম এখানে, ইশতেহারের মধ্যে বলা আছে যে যারা নির্বাচনী ইশতেহারে সেই সমস্ত নোট অফ ডিসেন্ট উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে তারা সেই মতে বাস্তবায়ন করিতে পারিবে। এই ইশতেহার বিএনপি নির্বাচনী ইশতেহার আমরা করেছি, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্ধারিত হইবে। সুতরাং জনগণ এখানে 51% ভোট দিয়েছে। আমরা তো বলেছি উচ্চ কক্ষের বিষয়ে আমি এখন বলবো না, মানে স্পিকার, উচ্চ কক্ষের বিষয়ে আমরা এখানে বলেও দিছি 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ প্রবর্তন করা হইবে। রাজনৈতিক দলসমূহ নিম্ন কক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব করিবে। এই সেই আমরা তো ম্যান্ডেট পেয়েছি, এটা কনস্টিটিউশনাল ভোট। তারপরে আসে গণভোটের রায়, কেন মানবে না? অবশ্যই মানবে। গণভোটের ভোটটা তো একটা কালারেবল লেজিসলেশন, একটা যে লেজিসলেশনকে বলা হয় ফ্রড অন দি কনস্টিটিউশন, যে লেজিসলেশন করার ক্ষমতা প্রেসিডেন্টের ছিল না, সেটা পই পই করে বলেছি, সেটার উপরে গণভোট হয়েছে। তারপরও 4টার মধ্যে 3.5 কান প্রশ্নের মধ্যে আসি তো। আমার প্রিয় ভাই ও বোনেরা, গতবার নির্বাচিত হয়ে আমি আমার দেওয়া ওয়াদা পালন করতে পারি নাই, তাই আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। তবে এইবার যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের সব অভাব অভিযোগ পূরণ করে দেব, আপনাদের ভাঙা ঘর সব দালান করে দেব। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। মিথ্যা যাহার কাছে যেন অতি স্বাভাবিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। মিথ্যা যাহার কাছে যেন অতি স্বাভাবিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক। কেউ কখনো যতন করে রাখলে আমানত,
খুব সাধারণ তারই কাছে করে খেয়ানাত। কেউ কখনো যতন করে রাখলে আমানত, খুব সাধারণ তারই কাছে করে খেয়ানাত। মিথ্যা ঘিরে থাকে যাহার কথার চতুর্দিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক। কথার খেলাপ হয় যে তাহার কেবল বাড়ি বাড়ি, মিথ্যা এবং বরখেলাপি নিত্য ব্যবহারে। কথার খেলাপ হয় যে তাহার কেবল বারে বারে, মিথ্যা এবং বরখেলাপি নিত্য ব্যবহারে। ওয়াদা করে ভঙ্গ করা স্বভাব বড়ই তার, কাজের সাথে মিল থাকে না মুখের ব্যবহার। ওয়াদা করে ভঙ্গ করা স্বভাব বড়ই তার, কাজের সাথে মিল থাকে না মুখের ব্যবহার। কথা রাখার ব্যাপারে যে নয়কো আন্তরিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। মিথ্যা যাহার কাছে যেন অতি স্বাভাবিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। মিথ্যা যাহার কাছে যেন অতি স্বাভাবিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক।